আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে যেটা হেডলাইন দেখাচ্ছে যে টাইম টু চেঞ্জ বাংলাদেশ ক্রিকেট। সো এইটা আজকে বলার একটাই রিজন হচ্ছে বিগত আমি যদি বলি 2023 থেকে 2025 সাল পর্যন্ত হয়তো বাংলাদেশ অনেক কিছু অ্যাচিভ করেছে, যেটা আমরা অনেকেই জনগণরা দেখেছি। কিন্তু তাও আমি মনে করি যে আমরা অ্যাকচুয়ালি দিন দিন অবনতির দিকে যাচ্ছি। তার অনেকগুলো রিজন হচ্ছে আমরা ফ্যাসিলিটিসের দিক থেকে ভালো না, মানে ফ্যাসিলিটিসটা আমরা ওরকমভাবে দিতে পারছি না। আমাদের খেলার দিকে খুব, মানে আমি বলবো যে আমাদের ঘরোয়া লিগগুলোতে প্রতিনিয়ত পাতানো ম্যাচ হচ্ছে, যেখানে অলওয়েজ দুর্নীতি হচ্ছে। আমরা কেবল লিগটা কেবল ঢাকা কেন্দ্রিক হয়, মানে অনেক রিজন আছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি বিসিবির কাছ থেকে এটাই আশা করব যে আমি আজকে যেগুলো বলবো, যে বা যারা ধরতে গেলে ক্রিকেট ফ্যান বা ক্রিকেট ভালোবাসেন, আশা করি এই ভিডিওটা আমার আজকে দেখবেন। হয়তো একটু লং হতে যাচ্ছে, যেহেতু আমি ওভারঅল বিষয় নিয়ে একটু কথা বলবো। ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করে দেবেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে অ্যাজ আ ফ্যান হিসাবে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট টিমের এই চেঞ্জগুলো দেখতে চাই। তার আগে সর্বপ্রথম হচ্ছে আমরা অনেকেই বলি যে আমাদের বাংলাদেশের মাঠ খুব কম। এনিওয়েজ, আমার মাঠ অনেক কম আমি মানতে পারলাম। তাও আমি আজকে নেট থেকে সার্চ করে দেখলাম আমাদের বাংলাদেশে টোটাল কিছু কিছু মাঠ আমি বাদই দিয়ে দিলাম, যেটা অ্যাকচুয়ালি এখন যেটা বর্তমানে নাম হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হয়তো যেটা পূর্বাচল হচ্ছে, ওটা আমি বাদই দিলাম, ওটা ওদের ভবিষ্যতে হবে। তাও আমি দেখলাম যে টোটাল 16টা স্টেডিয়াম আছে, যার মধ্যে 3টে স্টেডিয়াম যেগুলো আমি গ্রিন কালার করে রাখছি, সেগুলো অ্যাকচুয়ালি মিরপুর, চিটাগং এবং সিলেট, যেটা অ্যাকচুয়ালি আমরা সবাই করি। তার মধ্যে আমি বলবো যে মিরপুর স্টেডিয়ামে আমরা এত খেলা খেলছি যে আমাদের আপকামিং যেসব ক্রিকেটার আসছে তারা ফিল্ডে যে কোনো শটই খেলতে পারতেছে না। এটা আমার মনে হয় প্রত্যেকটা ফ্যানরা অবভিয়াসলি ক্রিকেট খেলার এই জিনিসগুলো খেয়াল করতেছেন। আমরা সিলেটে কয়টা ম্যাচ খেলি, চিটাগংয়ে কয়টা ম্যাচ খেলি, মিরপুরে আমরা মানে বলবো যে 12 মাসই প্র্যাকটিস করি। যার ফলে কি হয়, আমরা যখন সিলেটেও খেলতে চাই আমরা সিলেটে যেও শট খেলতে পারি না। এনিওয়েজ, আমার এখন কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হয়তো বা ভালো মানের মাঠ আপনারা বলতেছেন যে এটা হচ্ছে না। আচ্ছা, আমার একটা কথা, নারায়ণগঞ্জের যে মাঠ যেটা ফতুল্লাতে অবস্থিত, সে মানে খান শাহ ওসমান আলী স্টেডিয়াম, বাই দ্য ওয়ে এই স্টেডিয়ামটার আজকে যে অবনতি সেটা কেন হয়েছে, হয়তো বা ভিতরে অনেক কাহিনী আছে, সেটা আমি নাই বললাম। কিন্তু আমার কি মনে হয় না এখন নারায়ণগঞ্জ স্টেডিয়ামটা মানে ফতুল্লা স্টেডিয়াম যেটা, এটা এখনই আপনাদের সংস্কার করা উচিত। আপকামিং দুই তিন বছরের মধ্যে যাতে বাংলাদেশের প্লেয়ার ওইখানে আবার খেলতে পারে। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে আমার যতটুকু মনে আছে, যদি আমি ভুল না বলি, ফতুল্লা স্টেডিয়ামে 2013 সালে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের একটা থার্ড ওডিআই হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড 300+ করে বাংলাদেশ এটা চেস করে জিতছিল। এম আই রাইট অর রং? ভুল হতে পারে, কিন্তু আমার মনে আছে এটা হয়েছিল। তাহলে এটা যদি হয়, আমরা এরপরে কিন্তু আর কখনো নারায়ণগঞ্জে আমি অথবা ফতুল্লাতে আমি কখনো কোনো ম্যাচও দেখিনি। এনিওয়েজ, এটা আপনাদের ঠিক করে ফেলা উচিত, কারণ আমাদের ঘরোয়া লিগগুলো অ্যাটলিস্ট এইখানে হওয়া উচিত। আমি ঘরোয়া লিগেও আসবো, আমি আজকে টাইম স্লট বলে দেবো যে অ্যাকচুয়ালি আপনারা ঘরোয়া লিগটা এই এই মোমেন্টে করলে কি হয়। এনিওয়েজ, শেখ আবু নাসের স্টেডিয়াম যেটা খুলনায় অবস্থিত, 2014 সালের পর আমরা কি খুলনায়, অথবা 2015-র পরে, আমি যদি ভুল না বলি, আমরা কি আর খুলনা স্টেডিয়ামে খেলছি? আমার মনে হয় না। এই স্টেডিয়ামটা কিছুদিন আগেও তো আপনারা অনেক ভালো মতন খেলতে ছিল, মানে ভালো প্লেয়াররা ওইখানে খেলেছিল। ইভেন খুলনার মতন মাঠে আপনার এইখানে তো এত স্লো পিচ না, এখানে আপনার ভালো মতন খেলা। আপনারা মিরপুরে অলওয়েজ একটা ফালতু উইকেটে খেলা প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ করে দিচ্ছেন, হুইচ ইজ ক্রাইম আমি মনে করি। আমরা আজকে লিটনকে খারাপ বলতেছি, আমরা আজকে সৌম্য সরকারকে খারাপ বলতেছি, আমরা আজকে যে কোনো যেই প্লেয়ারই আসে তাকেই খারাপ বলতেছি। কিন্তু আপনারা একবার আন্ডার 19 পর্যন্ত চিন্তা করেন, এই সেম প্লেয়াররা আন্ডার 19-এ ওয়ার্ল্ড কাপায় যখনই ওরা ইসে আসে তখনই কেন খারাপ খেলে? আপনি এইচপি পারফরমেন্স, এইচপি ইউনিটের কথা বলবেন, এইচপি ইউনিটে আপনার মিনিমাম 20টা থেকে 30টা প্লেয়ার সাপোজ আসে। একটা ফিল্ডে 30টা ছেলেকে নিয়ে কাজ করা কি সম্ভব? আপনার স্কুলে যখন আপনারা 30 থেকে 40টি স্টুডেন্ট থাকেন, তখন কি টিচার কি 40টি স্টুডেন্টকে সেম টাইম দিতে পারে? সেম টাইম দিতে পারেন। তাহলে ক্রিকেট খেলা আপনারা কেমনে দিবেন? এটা ক্রিকেট খেলায় অনেক টুকিটাকি আপনার আছে, স্কিল সেট চেঞ্জ করতে হয়। যেমন ধরেন যে লিটন, আমি যদি বলি লিটন কুমার দাস রাইট নাও
ইম্প্রোভাইজ শট খেলা আউট হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা নিয়ে তো তাকে কোচের সাথে কথা বলতে হবে বা কোচ তার ট্রেনিংটা দেখবে। অথবা আমি যদি বলি যে বর্তমানে মাহমুদুল হাসান জয়, যে সে আপনার আপাতত 15 থেকে 16টা ইনিংসে সে 50 নেয়, সে আপনার কভার ড্রাইভে করতে যে মানে হালকা কোনায় লেগে আউট হয়ে যায়। এখন এটার ফল্ট তো ওর আমরা বলতেছি, কিন্তু আমাদের যে এইচপিতে আমরা যদি এখন ওকে ছেলেটাকে যখন করাইছিলাম, ওর কি আমরা কোনো ভুল ত্রুটি করে আমরা ওকে ইন্টারন্যাশনাল আনছিলাম? তা কিন্তু না, আমরা ওকে মিরপুর কেন্দ্রিক হিসাবে খেলাইছি, মিরপুরে খেলাইছে, যেটার কারণে ও কিন্তু আপনার স্কিলস গ্রো করতে পারে নাই। দ্যাটস আমার মনে হয় যে মিরপুরটাকে আপাতত আপনাদের একটু একটু অফ রাখা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি এবারও দেখতেছি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো ম্যাক্সিমামে মিরপুর হচ্ছে। এনিওয়েজ হতেই পারে, কারণ আমাদের তো আর ফিল্ড নাই, ঠিক আছে, মিরপুরে হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। এনিওয়েজ, এম এ আজিজ স্টেডিয়াম চিটাগং, এটাও চিটাগং অবস্থিত, কিন্তু এটা আমি আসলে লাস্ট কবে খেলা দেখছি আমি জানি না, হয়তো এটা অনেক আগে, তখন হয়তো আমরা অতটা অ্যাক্টিভও ছিলাম না ক্রিকেটে। এনিওয়েজ, শেখ জামাল স্টেডিয়াম একটা ফরিদপুরে অবস্থিত, আমি খালি নেট থেকে বের করছি। যদি এরকম একটা স্টেডিয়াম হয়ে থাকে, ফরিদপুর থেকে আপনারা কয়টা প্লেয়ার আসলে আজকে বের হয়েছে, বা ওই স্টেডিয়ামে আপনারা কি সংস্কার করছেন? আমি এখানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখানে এমন এমন কিছু স্টেডিয়াম আছে, লাইক বরিশালে যে স্টেডিয়ামটা আছে, বরিশালের আমরা ফিল্ড দেখছি, কিন্তু এখানে এখনো কোনো ড্রেসিং রুম হয় নাই, এখানে ইন্টারন্যাশনাল মানে ড্রেসিং রুম হয়নি। এখন আপনারা বলবেন যে ওখানে কোনো 5 স্টার হোটেল নেই, আমার 5 স্টার হোটেলের দরকারও নেই। আপনার কাজ হচ্ছে খেলোয়াড়রা যাতে প্রত্যেকটা ফিল্ডে যে অ্যাটলিস্ট উইকেট, আপনার দরকার ভালো উইকেট এবং আউটফিল্ড। আপনার গ্যালারির দরকার নেই, আমরা দর্শকরা সাপোজ এখানে গেলামও না, শুনেন আমরা বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসাবে এমন একটা ফ্যান যারা আপনার দ্বারাও খেলা দেখতে পারবো, ঠিক আছে, আমরা এমন ফ্যান। আপনি যদি এখন দেশের বাহিরের মানুষের কথা চিন্তা করেন, ওদের কথা বাদ দেন না, ঘরোয়া লিগ বা বিপিএল টুর্নামেন্ট খেলতে আপনার তো দেশের বাইরে থেকে কয়জন আসে? এদের জন্য হয়তো বা সামান্য একটু গ্রাউন্ড করে একটু একটু চেয়ার টেয়ার দিয়ে যেভাবে হোক, মানে ফিল্ড যেরকম ভাবে গ্যালারি করে ওরকম করে রাখলেন, সমস্যা তো নেই। আমি আপনাকে বলে দিই, 1, 3, 4 মানে প্রথম 4টে স্টেডিয়াম আপনার একদম, সরি প্রথম 5টে স্টেডিয়াম আপনার একদম চোখের কাছেই আছে, যার মধ্যে 3টে সবসময় খেলা হচ্ছে, যার মধ্যে মিরপুরেই বেশি হচ্ছে। যদিও লাস্ট 2 ইয়ার্স ধরে মিরপুরে একটু কমই ম্যাচ হয়, কিন্তু তাও আমি বলবো যে আপনার টপ 5 যে স্টেডিয়াম আমার এখানে দেখাচ্ছি, অবভিয়াসলি ওটা চালানোর মতন। বরিশাল স্টেডিয়াম আমি রিসেন্টলি ইউটিউবেও দেখছি যে বরিশালের স্টেডিয়ামটা অনেকটা হয়ে গেছে, তাহলে এখানে খেলা কেন হচ্ছে না? আপনার রাজশাহী স্টেডিয়ামে, রাজশাহী যেটার নাম হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, সেখানে খেলা কেন হচ্ছে না? অ্যাটলিস্ট ঘরোয়া লিগ তো হওয়া যায়। এনিওয়েজ, যশোর স্টেডিয়াম আছে, আপনার রংপুর স্টেডিয়াম আছে, আপনার কুমিল্লাতে স্টেডিয়াম হচ্ছে, কক্সবাজারের স্টেডিয়াম অলরেডি হয়ে গেছে, আপনার এখানেও ঘরোয়া লিগে বলতে আপনারা ফার্স্ট ক্লাস খেলাচ্ছেন। এনিওয়েজ, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, যেটা বাই দ্য ওয়ে, এটা কবে সংস্কার হবে আমার একটা প্রশ্ন। তার বড় কারণ হচ্ছে এইখানে আপনার পেস বলাররা যতটা মানে কি বলবো, পেস বলাররা যেরকম ডমিনেট করতে পারবে, এইখান থেকে আপনার অনেকগুলা ব্যাটসম্যান বের হবে। এই যে আজকাল আমি দেখি যে আমাদের মেহেদী হাসান মিরাজ, হি ইজ মাই ফেভারিট প্লেয়ার, তো সে শর্ট বলে খারাপ খেলছে এবং আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার বাউন্সার বলে আউট হয়ে যাচ্ছে। আপনি যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে খেলতে যাবেন, আপনার অবভিয়াসলি বগুড়া স্টেডিয়ামটাই হওয়া উচিত পারফেক্ট প্র্যাকটিসের জায়গা। কিন্তু আমরা কি করি, আমরা বগুড়া স্টেডিয়ামে কখনো প্র্যাকটিস করতেই চাই না, আমরা করি কি অলওয়েজ মিরপুর কেন্দ্রিক করি, হুইচ ইজ ক্রাইম। আমার মিরপুরের দরকার নেই তো। আমি দেখছি যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা মিরপুরের ইনডোরে প্র্যাকটিস করবে, মিরপুরের প্র্যাকটিসের জায়গায় মানে ওই যে প্র্যাকটিস ফিল্ডে প্র্যাকটিস করে। আপনার মিরপুরের প্রত্যেকটা পিচই তো নষ্ট, নষ্ট বলতেছে এই কারণে, কারণ প্লেয়াররা কোনোভাবেই নিজেদেরকে ইউটিলাইজ করতে পারতেছে না, তাহলে আপনারা কেন মিরপুরে যাচ্ছেন? এনিওয়েজ, এটা নিয়ে আমি কথা বলবো কোন কোন ধরনের প্লেয়ারদেরকে কোথায় প্র্যাকটিস করানো উচিত। বাট আমি আজকে যে কয়টা ফিল্ড দেখাইছি, আপনারা বলবেন যে হোম অ্যান্ড অ্যাওয়ে করা যায় কিনা, অ্যাটলিস্ট ঘরোয়া লেগে। আমার ইন্টারন্যাশনাল মান দরকার নেই, এটা আপনারা ভবিষ্যতে করেন। আমাদের এই কয়েকটা মাঠ আছে, আপনারা এই কয়েকটা মাঠ, আমি যদিও উইকিপিডিয়া থেকে দেখছি, কিন্তু আমি বলবো যে যদি এইসব মাঠগুলো থেকে থাকে, তার মধ্যে আমি বলি আমি 1 থেকে 6 পর্যন্ত মাঠ চিনি, এখানে প্রত্যেকটা ফিল্ডে আমার যাওয়া হয়েছে বা আমি দেখছি। আপনার বরিশালের মাঠটা আমি ইউটিউবে দেখছি, এটা তো অবভিয়াসলি আছে, কক্সবাজার আছে, বগুড়ার স্টেডিয়াম আছে, আপনারা এগুলো এখন সংস্কার করেন, আপনার নতুন স্টেডিয়াম বানাতে হবে না তো, এইসব ফিল্ড আপনারা ইমিডিয়েটলি সংস্কার করেন। সেকেন্ডলি, আমি এখন বলবো ঘরোয়া লিগের সময়সূচি। এনিওয়েজ, আমরা এইবার ডিপিএল যেটা ঢাকা প্রিমিয়ার লিগ, এবার আমি দেখলাম অনেক প্লেয়াররাই রোজার মধ্যে খেলছে, আচ্ছা আবার গরমের মধ্যে খেলতেছে। আচ্ছা, আমি এখন আপনাকে একটা কথা বলি, আমাদের ম্যাক্সিমাম খেলা কাদের সাথে হয়? আপনি যখন নিউজিল্যান্ড বা ইংল্যান্ড বা
ইসে যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, আপনার কি শীতের মধ্যে ম্যাক্সিমাম সময় খেলা হয় না? তাহলে আপনি যখন এই বিশেষ করে আপনি যতই ওদের সামার সিজন যান, ওদের দেশের গরমকাল কিন্তু আমাদের দেশের মানে কি বলবো শীতেরই মতন। আমি এতটুকু বলতে পারি ওদের দেশের গরম খুব আহামরি গরম না। তাহলে আপনার ঢাকা প্রিমিয়ার লিগ যেটা অ্যাকচুয়ালি ডিপিএল আর কি, আপনারা তো অবভিয়াস 50 ওভারের একটা ম্যাচই খেলেন। এনিওয়েজ সেটা আপনারা টাইম স্লটটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই করেন। এর একটা বড় রিজন বলি, দেখেন সামনের বছরে আমাদের রোজা আছে, এটা আমি বলছি, সামনের বছরে আমাদের রোজা আছে। এই রোজা রেখে প্লেয়াররা আমার মনে হয় মার্চে খেলা খুবই কষ্ট। মার্চ থেকে যে আপনারা যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে খেলা রাখছেন খুবই কষ্ট হবে। দরকার কি আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে রাখেন, যেহেতু আপনারা ডে নাইট ম্যাচ করতেছেন না। আমি মনে করি যে মিরপুরে খেলা আছে কিন্তু আপনারা ডে নাইট ম্যাচ করতেছেন না কেন? টাকা বেশি লাগবে? আমার তো মনে হয় আমাদের বিসিবি হচ্ছে টপ 5 এর মধ্যে আছে, ধোনি বোর্ডের মধ্যে টপ 5 এর মধ্যে বিসিবি আছে। ইন্ডিয়ার সাথে আপনার কম্পেয়ার করতে হবে না, ইন্ডিয়ার লেভেল আলাদা। ইন্ডিয়া এতগুলো রাষ্ট্রের সাথে আপনি একটা ছোট্ট দেশ কেন মিলাবেন? আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে আপনি ওটাই ইউজ করেন। আপনি যদি টপ 10 এর মধ্যে টপ 5 নাম্বার ধোনি থাকেন, তাইলে একটা ছোট্ট দেশ হিসাবে আপনার এর থেকে বড় মানে প্রায়োরিটি আর কি হইতে পারে? এনিওয়েজ আমি বলবো ঢাকা প্রিমিয়ার লিগটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি করলে হবে কি, এই টাইমটা আপনার গরমও থাকে না, মানে ফেব্রুয়ারি মাসটা যেমন বসন্তকাল, জানুয়ারির মাসটা আপনার শীতকালই থাকে। এই শীতের মধ্যে প্লেয়ারদেরকে অভ্যস্ত করলে ভালো। দেখেন ওই সময় যদি রোজাও থাকে, আমি মনে করি যে শীতকালে প্লেয়াররা অত বেশি ডিহাইড্রেশনে ভুগবে না, বা রোদ আপনার যতটা আপনাকে সোয়েটিং করাবে আপনার শীতকালে কিন্তু সেটা করাবে না। সো আমার মনে হয় ঢাকা প্রিমিয়ার লিগটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অবধি করা উচিত। এখন আমি যদি আপনাকে বলি গ্রাউন্ডস কি কি হওয়া উচিত, আমি দেখছি যে এখানে শুধু মিরপুর এবং বিকেএসপি হচ্ছে। আচ্ছা আমি যদি বলি আপনি শেরেবাংলা স্টেডিয়ামে নিচ্ছেন, কোনো সমস্যা নেই, এটা হাই কোয়ালিটি পিচ, হাই কোয়ালিটি ওভারঅল সব কিছুই আছে, এখানে খুব ড্রেনেজ সিস্টেমও খুব ভালো। এনিওয়ে বিকেএসপিতেও খেলাচ্ছেন। আচ্ছা আপনি ফতুল্লা স্টেডিয়ামটা করলে আপনার কি সমস্যা? নারায়ণগঞ্জও তো ঢাকার মধ্যেই পড়ছে, আপনার বিকেএসপি সাভারে পড়ছে, আর নারায়ণগঞ্জ কি ঢাকার মধ্যে না? হয়তো একটু বাহিরে, কিন্তু ঢাকার মধ্যেই তো। আপনি নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামটা ইমিডিয়েটলি এই বছরই সংস্কার করেন, নেক্সট ঢাকা প্রিমিয়ার লিগটা আপনি এই 3টা গ্রাউন্ড মিলে করেন, তাইলে হবে কি আপনার অনেক খেলোয়াড়রা একটু স্লট মানে একটু বিভিন্ন জায়গায় খেলার সুযোগ পাবে। আরেকটা কথা, ঢাকা প্রিমিয়ার লিগে আপনাদের কয়েকটা জিনিস বন্ধ করতে হবে। একটা হচ্ছে যে প্লেয়ারদের টাকা নিয়ে আপনারা করতে পারবেন না, প্লেয়ারদের টাকা নিয়ে ঘোরাতে পারবেন না। ওরা কষ্ট করে ক্রিকেট খেলতেছে কিসের জন্য? রুজি জুটি তো ওদের, খেলাটাই তো রুজি জুটি ওদের। তাহলে আপনাদের টাকা কেন দিবেন না? টাকা দিতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল। যদি আপনার ক্লাবরা না দেয়, বিসিবির এই পদক্ষেপ নিতে হবে, ওভাবে স্লট করতে হবে। সেকেন্ডলি আমার আরেকটা জিনিস মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগে ডে নাইট ম্যাচ করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ দেখেন আপনার, আচ্ছা ঠিক আছে আপনার সবার সাথে করা লাগবে না আপনার, কারণ এখানে তো অনেক ক্লাবই খেলে, আপনারা হয়তো বা সেটা দিতে পারবেন না। এনিওয়েজ না দিলে না দিবেন, কিন্তু যখন ওরা সুপার সিক্সে চলে যাচ্ছে, আপনার প্রত্যেকটা টিমই তো এক একজনের সাথে খেলবে। সো আপনার কি উচিত না যে অ্যাটলিস্ট 50% ম্যাচ ওরা ডে নাইট ম্যাচে খেলো? কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু যখন ইন্টারন্যাশনাল ম্যাচে আসে, আমরা যখন হঠাৎ করে ওদের ডেবিউ হয়ে যায়, ওরা কিন্তু রাতের ম্যাচে ক্যাচ মিস করে, ওরা রাতের ম্যাচে ব্যাট করতে পারে না, বল করতে পারে না। এটা কি আমাদের মনে হয় না এটা একটা আমাদের ক্রিকেট খেলার ব্যর্থতা? আমাদের এত টাকা থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারতেছি না, এটা আমাদের জন্য আনফরচুনেট। এনিওয়েজ আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দিলাম, সামনে মাহে রমজান, ওই হিসাবে আপনারা শীতকালে খেলাটা রাখেন। এতে ক্ষতি কেন হবে না আমি বলতেছি, কারণ এটা হচ্ছে একটা টাইম আমি আপনাকে দেখালাম জাস্ট একটা 50 ওভার ম্যাচের জন্য। এনিওয়ে সেকেন্ড যেটা বলছি, যে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা আমরা সবসময় খেলি, সেটা আপনার মার্চ থেকে মের মধ্যে, আমি এক্স্যাক্টলি রুটিনটা যাই না, কারণ আমি হয়তো মনে কবে থেকে শুরু এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আপনারা মার্চ থেকে মের মধ্যে রাখেন। এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত হোম এবং অ্যাওয়েতে। তার একটা বড় রিজন বলি, এটা তো ডিভিশন ওয়াইজ খেলা হয়। আপনার ময়মনসিংহে অবভিয়াসলি একটা মাঠ থাকার কথা, বা ময়মনসিংহের কাছাকাছি কোনো একটা ওদেরকে হোম গ্রাউন্ড দিয়ে দেন। আপনার ঢাকায় কয়টা ফিল্ড আছে, ওই হিসেবে ওদেরকে হোম দিয়ে দেন, ওরা অ্যাওয়েতে যেয়ে খেলবে। এতে হবে কি, দেখেন ঢাকার প্লেয়াররা যখন বরিশাল যেয়ে খেলবে, ওরা একটা নতুন মজা পাবে যে এই ফিল্ডে এরকম ভাবে খেলতেছে, এটা কম্পিটিশন পাবে। পেসার স্পিনাররাও আপনার বুঝতে পারবে যে ঠিক আছে আমরা এক কেন্দ্রিক না। দেখেন ঢাকা প্রিমিয়ার লিগ আমরা শুধু ঢাকায় খেলি, যেখানে 50 ওভার ম্যাচ খেলি, তাহলে হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম প্লেয়ারাই জানা আছে মিরপুরেই তোমার প্র্যাকটিস করতেছে, বিকেএসপিতেই করতে হইতেছে, আমরা তো এখানে সব হচ্ছে উল্টা পাল্টা পিচ। সো এখানে কি বা বড় কিছু হবে?
সো ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমি বলবো হোম অ্যান্ড অ্যাওয়েতে হওয়া উচিত। আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আপনারা বিপিএল ভাবতেছেন, কিন্তু আমি কিন্তু বিপিএল বলতে ওই বিপিএল বোঝাচ্ছি না যেটা টি-20 ফরম্যাট হয়। আমাদের বাংলাদেশে ঘরোয়া লিগের একটাই কেবল 50 ওভারের টুর্নামেন্ট হয়, যেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ আ বাংলাদেশি ফ্যান বা বাংলাদেশি পার্সন হিসাবে আমি মনে করি এটা আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ক্ষতি করছে। আপনি একটা ডিপিএল মানে একটা 50 ওভারের ম্যাচ খেলে আপনি ইন্টারন্যাশনাল ডোমিনেট করছেন এত বছর, এটাই তো আপনাদের জন্য মনে হয় আল্লাহ আপনাদেরকে দিয়ে গেছে। আমি তো মনে করি আপনাদের ডোমিনেটই করার কথা না। কেন? আপনি ঢাকা প্রিমিয়ার লিগ কেবল একটা জায়গায় খেলতেছেন যেখানে আপনার ফেক মাইন্ড তৈরি হইতেছে যে আমি ভালো খেলি, স্পিনাররা ভালো খেলে, আমরা বলতাম স্পিনাররাই ডোমিনেট করে, হুইচ ইজ আমি বলবো এটা টোটালি মিথ্যা। আপনার আরেকটা টুর্নামেন্ট করা উচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা 50 ওভারের ম্যাচ হবে। সেইটা আপনি শুরু করেন জুন থেকে জুলাই, সেখানে একটু বৃষ্টির সিজন থাকবে। বৃষ্টির সিজন হবে কি কার্টেল ওভারে খেলার সুযোগ পাবে। কার্টেল ওভারে সুযোগ পাইলে হবে কি ওরা যখন ইন্টারন্যাশনাল যাবে 10 ওভারে 100 রান লাগে, তখন ওরা ওই যে এই যে অভিজ্ঞতাটা হইলো সেইটা আপনারা শুধু খেলেন গরমকালে। গরমকালে শুধু সকালের ম্যাচ, যেখানে রাতের ম্যাচ ওরা বুঝে না, যেখানে বৃষ্টির কোনো নেই, মাত্র 1-2 দিন আল্লাহ যদি খুব ইচ্ছে হয় বৃষ্টি দেয় সেটা। আপনার মিনিমাম আপনার দেশ এত ফ্যাসিলিটি, আপনার ফ্যাসিলিটিস আমি বলবো যে বিসিবি টাকার অভাব নেই, কিন্তু টুর্নামেন্টের বড়ই অভাব। আপনি সেকেন্ড ডিভিশন অন্য জায়গায় খেলান না, সেকেন্ড ডিভিশন অনেক জায়গায় খেলাইতে পারবেন, আপনার তো ফিল্ডের অভাব নেই। আপনি বিকেএসপিতে খেলান ওই সময় সেকেন্ড ডিভিশনের খেলা বা থার্ড ডিভিশনের খেলা যেখানে ইচ্ছা খেলান। আপনি আমাদের অনেক স্কুল কলেজ আছে যেখানে অ্যাকচুয়ালি ফিল্ডের অভাব নেই। আমি অনেক ভার্সিটির কথাই বলতে পারি, যেমন ইউনাইটেড ভার্সিটি, ওইখানে আপনার ফিল্ড আছে। আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ফিল্ড আছে, আপনি ওইখানে ওইখানে ফিল্ড ব্যবস্থা করেন, ওইখানে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলান। অ্যাটলিস্ট এইসব টুর্নামেন্টরা তো খেলবে যারা ধরতে গেলে আপকামিং ন্যাশনাল হিরো, যারা ইন্টারন্যাশনাল ডোমিনেট করবে। এইসব টুর্নামেন্ট তো তাদের জন্য, কিন্তু এইসব টুর্নামেন্ট আপনি দিবেন না। আর আমরা ফ্যানরা সব সময় আশা করতেছি যে ওয়ার্ল্ড কাপ জিতবো। আমাদেরও তো দুঃখ হয় না যে আপনারা যে এরকম বারবার মানে আশা দেখাচ্ছেন, কারণ প্লেয়াররাই আশা দেখাইতেছে। এত সুন্দর খেলা দেখেন, আমি লিটন কুমার দাস আমার সবচেয়ে প্রিয় প্লেয়ার। আমি যখন দেখি যে লিটন কুমার দাসের সাথে যারা ওই সময় অন্য দেশে হয়েছিল তারা কত আজকে ভালো পর্যায়ে আছে, আর আমাদের লিটন কুমার দাস কি, আনামুল হক বিজয়ের কথা চিন্তা করেন, প্লেয়ারটা শুরুতে কি ভালো ছিল কিন্তু ছেলেটা হারায় গেল। ওদিকে বাবর আজম আজকে পাকিস্তান ডোমিনেট করতেছে। তাহলে আমি কি বলবো, আপনারা সেই সুযোগটা করে দেন। অ্যাটলিস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা 50 ওভার ফরম্যাটে হওয়া উচিত, এটা অ্যাটলিস্ট আপনারা হোম অ্যান্ড অ্যাওয়েতে করেন। দেখেন এইখানে কোনো দর্শক আপনার যাকে ইচ্ছা, আপনি আমি মনে করি এখানে দর্শকদের অ্যাটলিস্ট ঢোকার পারমিশন দিবেন। অ্যাটলিস্ট টিকিটের দাম বেশি রাখেন না, হাইয়েস্ট 200 টাকা রাখেন, সর্বনিম্ন 50, যাতে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এসে খেলা দেখতে পারে। কারণ আমি মনে করি ক্রিকেট আমরাই কিন্তু দর্শকরাই কিন্তু আপনাদের আসল আমি বলবো যে আশীর্বাদ। কারণ আমরা এই যে এত কঠিন সিচুয়েশন দেখছি, যেমন আমি বলি আমি যখন 2004-এর 2005-এর দিকে আমি বাংলাদেশকে কখনো ওভাবে জিততে দেখিনি। আমি মেইনলি দেখছি 2004-এ একবার ইন্ডিয়ার সাথে একটু জিতছিল, 2005-এ ওরকম খালি একটা দুইটা করে ম্যাচ দিচ্ছে। আমি সবার মুখে শুনতাম আজকে 200 রান করছে বাংলাদেশ, বাহ জিতে গেছে, মানে আমাদের জন্য এটাই জিতা। আজকের আমরা চিন্তা করি বাংলাদেশ একটা এশিয়া কাপ জিতবে বা একটা ওয়ার্ল্ড কাপ জিতবে, তার জন্য তো আপনাদের এরকম সময়সূচি করা উচিত। হ্যাঁ, আপনার টাইম স্লট যে আমি যেটা বলতেছি এটাই করতে হবে তা না, কিন্তু আমি বলতেছি দেখেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ করলে হবে কি, আপনি দেশের বাইরে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এখানে কিন্তু আপনি শীতের মধ্যেই খেলবেন। সো এখানেও শীতের মধ্যে খেলান, একটু পিচগুলো ভালো করেন। শেরে বাংলা স্টেডিয়ামে যখন আপনি খেলা কমাই দিবেন তখন কি পিচটাকে রেস্ট দিতে পারবেন না? রেস্ট দিবেন। বিকেএসপিতে একটু ভালো মানের পিচ করেন, নারায়ণগঞ্জের মাঠটা খুলে দেন এরকম। আর জুন জুলাইয়ের দিকে হলে হবে কি, এখানে বৃষ্টির একটা সিজন থাকবে, তখন তারা কার্টেল ওভারে খেলার সুযোগ পাবে। এবং হোম অ্যান্ড অ্যাওয়েতে করলে হবে কি, ঢাকার প্লেয়াররা বরিশাল যাবে, বরিশালের প্লেয়াররা ঢাকায় আসবে, আর দর্শক একটা খেলা দেখার মজা পাবে। আপনারা বলতে পারেন যে এখন তাহলে আমরা প্লেয়ার পাবো কোথায়? প্লেয়ার পাবেন, আপনারা টাকা দেন, আপনারা নিজেরা একটু ডিসাইড করেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা 50 ওভারের ম্যাচ, এটা আপনারা বিসিবিরাই নেন, খুব বেশি টাকা দিতে হবে না, অ্যাটলিস্ট এমন টাকাই দেন যাতে প্লেয়াররা অ্যাটলিস্ট ওদের লাইফ স্টাইলটা সুন্দর করতে পারে। আপনাদেরকে বলে না কোনো প্লেয়ার আপনার কাছে বলবে না যে আমাকে 2 কোটি টাকা দেন, 1 কোটি টাকা দেন, 100 মানে 20-30 লাখ টাকা দেন। আপনার প্লেয়ার অনুযায়ী টাকা দেন, কিন্তু অ্যাটলিস্ট প্লেয়াররা খেলুক, মোটিভেশন নিয়ে খেলুক। এনিওয়েজ, এটা আমি হোম অ্যাওয়েতে বলতেছি। আমাদের আরেকটা টেস্ট হচ্ছে এনসিএল টেস্ট, যেটা এনসিএল মানে টেস্ট ফরম্যাটে অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হোক। এটা অ্যাকচুয়ালি হোম অ্যাওয়েতেই করা উচিত বলে আমি মনে করি। কোনো
একটা ভেন্যু দুইটা ভেন্যুতে খেলা না, হোম অ্যান্ড অ্যাওয়ে। আপনাকে তো এখানে তো অ্যাকচুয়ালি আপনার খুব দরকার নেই, এখানে প্লেয়ারের নিজস্ব খরচে যে বা কয়েকটা বাস আপনারা অ্যারেঞ্জ করবেন, যেই বাসের মাধ্যমে ওরা যাওয়া আসা করবে। অবভিয়াসলি এসি বাস দিবেন, আবার মানে পাবলিক বাসগুলোর মতন দিবেন না, এসি বাসের মতন দিবেন যাতে প্লেয়াররা যে অ্যাটলিস্ট রেস্ট নিতে পারে। হোম অ্যান্ড অ্যাওয়েতে করলে হবে কি, আমি আবারও বলতেছি, যেমন এনসিএল টেস্ট যেটা আপনার হোম অ্যান্ড অ্যাওয়েতে গেলে হবে কি, যখন বরিশালের মাঠে ওরা 5 দিনের টেস্ট খেলবে বা 4 দিনের ম্যাচ খেলবে, ওরা বুঝতে পারবে যে আচ্ছা বাউন্স করতেছে, আবার আফটার টি এর পরে বা লাঞ্চের পরে কেমন হবে। আসলে ঘরোয়া লিগের ফরম্যাট যদি আপনি চেঞ্জ করতে না পারেন, আপনি ইন্টারন্যাশনালে যতই 1-2 বার জিতে যান, আমরা দর্শকরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি লং টার্ম প্রসেস না। আমরা 2017 সালে অস্ট্রেলিয়াকে হারাইছি, 2016 সালে ইংল্যান্ডকে হারাইছি, তাতে কি হয়েছে? আমরা তো এখনো 9 নম্বর দেশই আছে টেস্টে, আমরা ওডিআইতেও 9 নম্বরে নেমে গেছি, 9 নম্বরে নামবো না। আপনার ঢাকা প্রিমিয়ার লিগ শুধু খেলতেছেন, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে ফেক কনফিডেন্স করতেছেন, এটা ঠিক না। সো আমি বলবো যে আপনারা এটা ঠিক করেন। আরেকটা আছে এনসিএল 20, যেটা এই গত বছরই হয়েছে। এনিওয়ে সেটা আমরা অক্টোবরে ডিসাইড করতে পারি, কারণ বিপিএলটা এর পরেই আসবে। আমি মনে করি লাস্টবার আমরা সিলেটে করছিলাম, এবার আর প্লিজ সিলেটে না, এবার আপনারা আবারও হোম অ্যান্ড অ্যাওয়েতে করেন। আমি আবারও বলতেছি, এইখানে দর্শক আপনাকে দাঁড়াই হইলেও দেখানো যাবে। আপনি বলতেছেন এখন আপনি স্পন্সর পাবেন না, আপনি ওয়ালটন গ্রুপের সাথে যোগাযোগ করেন। ওয়ালটন গ্রুপ তো ক্রিকেট প্রেমী, হ্যাঁ আমি হয়তো বাহির থেকে জানি যে ওয়ালটনরা ক্রিকেটের খুব পছন্দ করে। আপনি রবির সাথে কথা বলেন, আপনারা স্পন্সর বের করেন। আপনাদের অ্যাটলিস্ট আমি মনে করি আচ্ছা স্পন্সর লাগবে না, আপনারা ইন্টারন্যাশনাল, যেমন আপনারা ইউটিউব চ্যানেলের খেলাগুলো দেখেন বা যেভাবে খেলাগুলো দেখেন, আপনারা মনে করেন যে যদি ওইভাবে খেলাটাকে নিয়ে যান, আগে পরে দর্শকরা আপনাদের এখানে 500 টাকা দিয়েও খেলা দেখবে। ঠিক আছে, আমি এটা আপনাকে বলে দিচ্ছি, আপনারা যদি ওই মানের খেলাগুলো নিয়ে আসেন, আগামী 2 থেকে 3 বছর পর বাংলাদেশের মানুষ 500 টাকা দিয়েও ঘরোয়া লিগের ম্যাচ দেখবে। সো আপনারা সেই সুযোগটা করে দেন, করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আফটার দ্যাট আমি মনে করি বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বিপিএল টি20 ফরম্যাটে, সেটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে ডিসেম্বরে করা উচিত। দেখেন নভেম্বর থেকে ডিসেম্বরে কেন করা উচিত, এখন আপনি বলবেন ওই সময় ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, এই বছরটা হয়তো হবে না, না হোক কোনো আপত্তি নেই, নেক্সট ইয়ারে আপনারা যেভাবেই হোক ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ওভাবে নিয়ে যান। দরকার হলে প্লেয়াররা খেলো, কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর করে দিলে হবে কি, আমরা বিদেশ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আনতে পারবো। দেখেন আপনারা যেই টাইমে ম্যাচ দেন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, সেই সময় এসএ20 হয়, আপনারা তো ওরকম টাকা খরচ করতে পারবেন না, বা আমাদের বাংলাদেশেও খুব আহামরি বড়লোক কোম্পানি ওরকম নাই যারা ধরতে গেলে আইপিএল বা এসএ20 বা আপনার সিপিএল বা বিগ ব্যাশের মতন এত টাকা দিয়ে প্লেয়ার কিনবে। সো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দিলে হবে কি, অ্যাটলিস্ট প্লেয়াররা আসবে, পাকিস্তান থেকে আসুক বা আপনার ওয়েস্ট ইন্ডিজ থেকে আসুক, বিকজ ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা প্লেয়ার আসলেও তো আপনার অ্যাটলিস্ট মানে টি20 ফেরিওয়ালা যাদেরকে বলে এরা আসবে, আপনার হাসারাঙ্গা আসবে শ্রীলঙ্কা থেকে। সো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দিলে হবে কি ভালো। এটা আমি গ্রাউন্ডসগুলো বলবো হোম অ্যান্ড অ্যাওয়েতে দিলে ভালো, কিন্তু আমি জানি না এটা আপনারা হোম অ্যান্ড অ্যাওয়ে দিতে পারবেন কিনা, কারণ আপনারা যেহেতু এখানে দেশের বাইরের প্লেয়াররাও আসবে, সেই ফ্যাসিলিটিস দিতে হবে। কিন্তু আমি আশা করি হোম অ্যান্ড অ্যাওয়েতে দিলে আপনাদের এই বিপিএলেই অনেক অনেক টাকা আপনারা আয় করতে পারবেন। দেখেন আপনারা একমাত্র আমি বলি, এই বিপিএল টি20 থেকে আপনারা যে আয়টা করতে পারবেন, বা ওই আয় দিয়ে আপনারা এই যে যতগুলো আমি টাইম দেখাইলাম না, যতগুলো এই যে প্রিমিয়ার লিগগুলো, প্রত্যেকটাতে আপনারা মানে অ্যাটলিস্ট এই ফ্রিলি করতে পারবেন, মানে এত টাকা আপনারা আয় করতে পারবেন। এখানে আপনারা জার্সি বিক্রি করতে পারবেন, মানে অনেক আছে। আমি একদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বলবো যে হোম অ্যান্ড অ্যাওয়েতে করলে আপনারা কি ফ্যাসিলিটিস পাবেন, সেটা নিয়ে একদিন আমি কন্টেন্ট বানাবো। আজকের কন্টেন্টটা যদি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি সরি, কিন্তু আমাদের বলতে হবে যে ঘরোয়া লিগে অ্যাকচুয়ালি আমাদের কি কি ফ্যাসিলিটিস দরকার, আদারওয়াইজ আমরা কখনোই ক্রিকেট উন্নয়ন করতে পারবো না। এনিওয়েজ, এখন কোথায় খেলোয়াড়রা নিজেদের স্কিল ডেভেলপ করবে? সো ফাস্ট বলারদের জন্য আমি বলি, ফাস্ট বলাররা অবভিয়াসলি আপনারা একটা একটা নিয়ে নেবেন, একটা লুপ নিয়ে নেবেন, একটা গ্রুপ নিয়ে নেবেন, যে একটা পুলে এখানে ফাস্ট বলাররা নিয়ে যাবেন, যেখানে ফাস্ট বলারের একজন কোচ থাকবে, সে তাদেরকে কক্সবাজার নিয়ে যাবে। কক্সবাজারে এখানে যে কেন কক্সবাজারের স্টেডিয়ামে নিয়ে যাবে, দেখেন কক্সবাজার যেহেতু সামুদ্রিক মানে সমুদ্রের একটা প্লেস, ওইখানে বালুর মধ্যে যদি প্লেয়াররা স্কিল ট্রেনিং করে, প্লেয়াররা যখন ঘন ঘন ইনজুরি হয় সেই ইনজুরি থেকে মুক্ত হবে। ইভেন কক্সবাজার স্টেডিয়ামে প্র্যাকটিস করবে, ইভেন ওদের যত ধরনের স্কিলস আছে সব ধরনের স্কিলস ওই কক্সবাজারেই করবে। সেকেন্ডলি, স্পিন বলাররা কোথায় প্র্যাকটিস করবে? সাথে সাথে উইকেট কিপাররাও। দেখেন আমাদের স্পিন বলাররা কিন্তু বাউন্সি পিচগুলোতে ভালো বল করতে পারে না, ইভেন তারা রান চেকও করতে পারে না। সো এর জন্য আমি মনে করি কি বগুড়া হবে ওদের জন্য আদর্শ প্লেস, যেখানে ইভেন উইকেট কিপারদের জন্য
যেখানে তারা নিজেদের স্কিল ট্রেনিং করতে পারবেন। দেখেন স্পিনাররা যদি স্পিনারদের জায়গায় বোলিং করে, ওরা কিন্তু যে কেউ, আপনি যদি এখন আপনিও যান, আপনি যে হালকা একটু হাতটা মানে কবজি ঘুরায় দেন, ওর আপনিও কিন্তু পারবেন। সো ওই হিসাবে আমি মনে করি যে বগুড়া হচ্ছে স্পিন বলারদের জন্য একটা ট্রেনিং এর জায়গা। এখানে এত সহজে চাইলেই বল ঘুরাইতে পারবেন, এখানে কেমনে বল ঘুরাইতে হয় সেটা নিয়ে ট্রেনিং করাবে। আর ব্যাটসম্যানদের জন্য আমি মনে করি সিলেট এবং রাজশাহী বেস্ট হবে। এখানে প্লেয়াররা আর ওই যে ফিক্সড শটে না থেকে ইম্প্রোভাইজ বা 360 ডিগ্রি কীভাবে শটসগুলো খেলা যায়, এই দুইটা স্টেডিয়ামে চাইলে ওরা স্কিল ট্রেনিং করতে পারে। এরপর আপনি মিরপুরে খেলান বা আপনার ধানকাতে ছেড়ে দেন, ওগুলো দেখার বিষয় না, ওরা ওদের স্কিল ট্রেনিং করেই আসছে। এখন আমি মনে করি আমাদের মেনলি পুলটা কেমন হওয়া উচিত। সো পুলটা মেনলি হওয়া উচিত, আমি যদি দেখাই, টেস্ট স্কোয়াডটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত। এখন টেস্ট স্কোয়াড এরকম হওয়া উচিত কেন আমি বললাম, দেখেন আজকে জিম্বাবুয়ে ম্যাচে আপনি খেয়াল করেন, আমি আসলে মাহমুদুল হাসান জয় বা এদেরকে নিয়ে খুবই মানে আশাহত। তার আশাহত হওয়ার একটা রিজন হচ্ছে ও আসলে ওরকম ট্রেনিং, ওকে আপনি এইচপিতে কোনো রকম শিখাই 2021 সালে ডেবিউ করাইছেন, এটা তো আপনাদেরই দোষ। জয়কে আমি দোষ দিয়ে করবোটা কি? এনিওয়েজ, আমি এখানে যাদের নাম নিলাম, আপনি এই 18 জন প্লেয়ারকে আগামী 2 থেকে 3 বছর ট্রেনিং করান, যার মধ্যে আনামুল হক, বিজয় এবং নাইম শেখকে আপনার টেস্ট স্কোয়াডে আনেন। দেখেন বিজয় আপনার টেস্টে কখনোই সুযোগ ওভাবে পায় না। 2013 সালে সে গেছিল, আবার বাদ পড়ছে, আপনি আবার ওকে 2021 কি 22-এর দিকে আনছেন, সে ফেল করছে। ওকে একটা সুযোগ দেন, মিনিমাম 2-3 বছরের জন্য সুযোগ দেন, মিনিমাম 10টা টেস্ট খেলতে দেন। এরপর যদি সে খারাপ খেলে ওকে বলবেন যে আনামূলক বিজয়, তোমাকে আর আমি কোনো ফরম্যাটে নিব না। আপনার নাইম শেখকে নিয়ে আসেন, দেখেন নাইম শেখকে নিয়ে আমরা অনেকেই ট্রল করি, বাট নাইম শেখ কিন্তু আপনার T20 ওকে নামাইছেন। দেখেন নাইম শেখ কিন্তু T20তেও সে সহজে আউট হইতো না। সো এইসব প্লেয়ারকে আপনারা অবভিয়াসলি টেস্ট স্কোয়াডে রাখা উচিত। আর বাকি যেসব প্লেয়ারদের নাম বললাম, এই পুলটা আপনাদের করা উচিত। এখানে যে আপনারা অন্য কাউকে অ্যাড করতে হয় অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ওডিআই স্কোয়াডে আমি এই 21 জন প্লেয়ারকে চাচ্ছি, যার মধ্যে আমি নুরুল হাসান সোহানকে চাচ্ছি। 20 নম্বরে লিটন কুমার দাসকে রাখার একটা রিজন হচ্ছে যদি সোহান ইনজিওর্ড হয় তাহলে লিটন কুমার দাসকে আমি চাইবো, বাট এছাড়া আমি লিটন কুমার দাসকে আমি মনে করি ওডিআই রাডারে রাখা ঠিক হবে না। এনিওয়েজ, এই স্কোয়াডটা রাখেন, আশা করি ভালো হবে। T20 স্কোয়াডটা এরকম হওয়া উচিত। T20 স্কোয়াডও আপনার এটা হলে ভালো হয়। আলিসাল ইসলামকে আমি অবভিয়াসলি সুযোগ দিতে বলবো। দেখেন আপনার এত ভালো একটা মানে কি বলবো, ভালো একটা মিস্ট্রি বলার, কিন্তু আপনি তাকে ইউজ করতেছেন না। সো আমি মনে করি এই স্কোয়াডগুলো আপনার ফলো করা উচিত, তাহলে আশা করি আপকামিং ডেগুলোতে ভালো হবে। এই পুলটা হয়তো বা আপকামিং ভালো কেউ আসতে পারে, খারাপ যে ভালো আর করবে না তাকে বাদ দিয়ে নতুন কাউকে নিতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট 2-3 বছরের মধ্যে এইসব প্লেয়ারকে নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন। কারণ আমি দেখেন টেস্টে কিন্তু মুশফিকুর রহিমকেও রাখি না, কারণ আমি মুশফিকুর রহিমকে আমি অ্যাকচুয়ালি মনে হয় না 1 বছরের মধ্যে আমি 2026 সালে আমি মুশফিকুর রহিমকে টেস্ট টিমেও আর দেখতে চাই। ওইখানে অমিত হাসানকে দেখতে চাই, আপনারা ওই হিসাবে চিন্তা করেন। এখন আসি ঘরোয়া লিগে মানে উন্নতি করার জন্য কি কি করতে হবে। সো উন্নতি করার জন্য আমি মনে করি প্রথমত প্রত্যেকটা মাঠে ইন্টারন্যাশনাল মানের ড্রেসিং রুম রাখতেই হবে। কারণ দেখেন আপনি ড্রেসিং রুম যদি না রাখেন তাহলে ওরা অ্যাকচুয়ালি যে খেলে ওরা যে একটা মানে যাবে, কারণ একটা একটা রেস্ট নেওয়ার ব্যাপার আছে, একটু ওয়াশরুম ইউজ করার দরকার আছে। সো অবভিয়াসলি প্রত্যেকটি ইন্টারন্যাশনাল মানের ড্রেসিং রুম রাখতে হবে। সেকেন্ডলি, ঘরোয়া লিগগুলায় অ্যানালাইসিস থাকতে হবে। অ্যানালাইসিস কেন থাকতে হবে, তার বড় রিজন হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম মাঠেই দেখবেন যে প্লেয়াররা মানে ম্যাক্সিমাম মাঠেই দেখবেন যে আপনার মানে খেলা যে হচ্ছে প্লেয়াররা কেউ কারো উইক পয়েন্ট জানে না। সো যেহেতু উইক পয়েন্ট জানে না, প্লেয়াররা কিন্তু প্লেয়ারদের মতন কাজ করতে থাকে, যার কারণে অ্যানালাইসিসের মাধ্যমে কি হবে, প্রত্যেকটা প্লেয়ারের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট জানতে থাকবে। তার মাধ্যমে কি হবে, প্রত্যেকটা প্লেয়ার ইন্টারন্যাশনাল মানের একটা ভাইব পাবে, যেটা আমাদের কোনো প্লেয়াররাই পায় না। আপনি অমিত হাসানকে এখন হয়তো বলবেন ডেবিউ করা দিতে, কিন্তু ডেবিউ করা দিলে লাভ নাই, কারণ এই প্লেয়ারটা হয়তো প্রথম দিকে সে খুব ভালো খেলবে, কিন্তু যখন ওকে দেখবে যে অ্যানালাইসিসের মাধ্যমে উইক পয়েন্টগুলো বের করে ফেলছে, তখন কিন্তু অফ ফর্মে চলে যাবে। তখন আমরা অমিতকেই বলবো যে ও তো কুচুটাও খেলে না। সো এটা বলা যাবে না, আপনার অ্যানালাইসিস থাকতেই হবে যদি আপনি উন্নতি করতে চান। থার্ডলি, প্রত্যেকটা ঘরোয়া লিগের ম্যাচ ডে নাইট মেথডে করতে হবে। দেখেন যতদিন আপনি ডে নাইট মেথড না করতে পারবেন ততদিন আপনি আশা করেন
সো ডে নাইট মেথড করা লাগবে, দ্যাটস ওয়াই আমি মনে করি ডে নাইট মেথডে যাওয়া উচিত। সো আরেকটা হচ্ছে আমাদের দেশের কোচদের যারা কিনা প্রত্যেকটা বিভাগে কোচিং করে তাদের বেস্ট ট্রেনিং দেওয়ানোর জন্য লেভেল 1 2 3 এর কোর্স করাতে হবে। এটা আমিনুল ইসলাম বুলবুল স্যারের আন্ডারে করাতে হবে। দেখেন আমিনুল ইসলাম বুলবুল স্যার হচ্ছে আইসিসির একজন বড় পদে আছে। আপনি যদি তাকে অ্যাটলিস্ট 3 মাসের জন্য আমাদের বাংলাদেশের মাঠে বাংলাদেশে নিয়ে আসেন, উনি কিন্তু কোচিংটাকে খুব সুন্দর মেথডে দিয়ে যাবে, যার মাধ্যমে দেখেন আমরা বলি খেলোয়াড় কিছু করতে বলেছে না, আমাদের দেশে টিচার কয়জন পাবেন? টিচার না হলে স্টুডেন্ট তৈরি হয়। আপনাদের ডেফিনেটলি বুলবুল স্যারের মাধ্যমে কোচিং 1 2 3 এর এগুলো করানো উচিত, তাইলে আমাদের ক্রিকেট উন্নত হবেই হবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট মেডিকেল সেন্টার থাকতে হবে। মেডিকেল সেন্টার থাকলে কি হবে, যে আমাদের অনেক প্লেয়ার, এই যে কিছুদিন আগে একজন প্লেয়ার আছে, এক্স্যাক্টলি আমার মনে আসতেছে না, যে শ্বাসকষ্টের কারণে রিটায়ারমেন্টে গেল। এটা যাতে না হয়, মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রত্যেকটা প্লেয়ারের মেডিকেল যা আছে সব কিছু দেখে নিতে হবে, দেখে এরপর আমরা বলবো যে ওকে এভাবে খেলানো যাবে, ওকে সেভাবে খেলানো যাবে, সেটা বলতে হবে। সো এইগুলো করতে হবে। আমি আজকে যা যা টপিক নিয়ে কথা বললাম, সো আমি আজকে যা যা টপিক নিয়ে, হ্যাঁ, আমি আজকে যা যা টপিক নিয়ে কথা বললাম সেগুলো যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় বাংলাদেশ আগামী 2 3 বছরের মধ্যে প্রত্যেকটা ফরম্যাটেই ভালো অবস্থানে থাকবে। কিন্তু আপনাদের এগুলো ধরতে হবে। আমরা পাতানো ম্যাচ খেলি, আমরা সব সময় দুইটা ক্লাবের উপরে সীমাবদ্ধ, এভাবে করা যাবে না। আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট টিমের মানে উন্নয়ন দেখতে চান, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে আমি আজকে যা যা টপিক নিয়ে কথা বলছি সেগুলো আপনারা ভালো মতন প্রাধান্য দিবেন। সো এই পর্যন্তই। আশা করি আপনাদের, যদি যারা শেষ অবধি দেখছেন, যদিও কন্টেন্টটা খুব বড় হয়ে গেছে, জানি না কয়জন দেখছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য আসলে এগুলো করতেই হবে। এগুলো না করলে আসলে আমরা আগামী 5 বছর পর বা 2027-এর পর বাংলাদেশকে আর খুঁজে পাবো না। হয়তো খেলবে, খেলতে পারবে, কিন্তু ওই যে জিম্বাবুয়ের মতন একটা দুইটা ম্যাচ আমরা পাবো বা পাবো না, অন্য দেশের সাথে খেলবো, নেদারল্যান্ড, স্কটল্যান্ড এদের সাথে খেলবো, এতে উন্নতই কত হবে আমরা জানি না। এনিওয়েজ, আশা করবো বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট ফারুক স্যার সে হয়তোবা এগুলো খুব দ্রুত দেখবে। ইনশাল্লাহ আমরা খুব সহজে খুব দ্রুতই বাংলাদেশের আবারও গুড টাইম দেখতে পারবো, সেই অপেক্ষায় রইলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।